সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো না, কিন্তু একটা জিনিস মনে করেন যে তারা দায় মুক্তি যারা দিবে ওই দায় মুক্তিকেও কিন্তু আবার চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে, অথবা সংসদের 2/3 সদস্য দিয়ে কিন্তু সেই দায় মুক্তিকে কিন্তু অবৈধ ঘোষণা করা যায়, বাতিল করা যায়। তার মানে হচ্ছে কোনো অপরাধকে যদি রাষ্ট্রে অপরাধ হিসেবে স্বীকৃত কোনো বিষয়কে আপনি যদি কোনো একটা সময়ে দায় মুক্তি দিয়ে সেটাকে বৈধতাও দেন, পরবর্তী সংসদ চাইলে কিন্তু সেটাকেও অবৈধ ঘোষণা করতে পারে। কেন পারে? কারণ তো অরিজিনাল কাজটা তো অবৈধ ছিল। কথাটা বুঝছেন? এই ভয়েড অফ ইনিশিওকে আপনি কোনোভাবে দায় মুক্তি দিয়ে গেলেও পরবর্তী, যেমন মনে করেন যে কনস্টিটিউশনের তো পরিবর্তনশীল একটা বিষয়, কিন্তু পরিবর্তনের ধারাটা দুই প্রকার। আমি যেটা আপনাকে প্রথমেই বলেছি, একটা হলো 2/3 সদস্যের মাধ্যমে, আরেকটি হলো গণভোটের মাধ্যমে। তো এই দুইটির কোনোটিই আপনি অবলম্বন না করে একটা বৈধ সরকারকে যখন আপনি অবৈধ ঘোষণা করেন, অবৈধ করেন, তাহলে আপনার এই কাজটা কিন্তু ভয়েড অফ ইনিশিও। অন্যরা আপনাকে যদি দায় মুক্তিও দেয়, কোনোদিন যদি শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার বা কোনো পজিটিভ ধারার গভর্নমেন্ট যদি আবার আসে, তাহলে কিন্তু তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে। একটা বিষয় হচ্ছে কি, ডক্টর ইউনূসের বয়স হচ্ছে 84 বছর। তো এখন এই 84 বছর বয়সে যে এইরকম ঝামেলা শেষ করে করে আবার একটা বৈধ গভর্নমেন্ট, সুস্থ গভর্নমেন্ট দেশে ফিরতে ফিরতে ডক্টর ইউনূস বেঁচে থাকবেন কিনা সেটা আমরা জানি না। যদি বেঁচে থাকেন, আমরাও যদি বেঁচে থাকি, তাহলে কিন্তু আমরা দেখবো এই বাংলার মাটিতেই কিন্তু বিচার হয়েছে। কেন আমি বলছি, আশাবাদ ব্যক্ত করছি শুনেন। 1975 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা বুক উঁচিয়ে বলেছিল এই বাংলার জমিনে আমাদের বিচার হবে না, দায় মুক্তি নিয়েছিল, পৃথিবীর বহু দেশে গিয়ে পালিয়েছিল। কিন্তু 1996 সালে জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর আমরা কিন্তু প্রচলিত ধারায় সেই বিচারটি করেছি। একে একে আমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি যতজনকে পেরেছি। তারপরে আরেকটি বিষয় আপনি দেখেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে যারা বলুণ্ঠিত করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে কেউ করেনি। 1914 সালের আগে, 12 সালের আগে আমরা অনেক বছর পর হলেও আমরা ট্রাইব্যুনাল করে আইনের ভিত্তিতে, মানে আইনের ভিত্তিতে প্রমাণ করেছি আমরা যে হ্যাঁ, অপরাধ যত বড়ই হোক, অপরাধী যত শক্তিশালী হোক, আইনের কাছে, আইনের চেয়ে কেউ বড় নেই, সেই বিচারটি হয়েছে। সুতরাং এখনো যা হচ্ছে, যা অন্যায় হচ্ছে, যদি সেটা অন্যায় হয়, আইন যদি সেটাকে অন্যায় হিসেবে মনে করে, সেটার বিচারও আমরা যদি বেঁচে থাকি এই বাংলার জমিনে আমরা দেখবো বলে আমরা মনে করি। হচ্ছে যে কোনো একটা মামলায় বিচারিক যে প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়ায় একটা অপরাধ যিনি সংগঠন করেছেন বলে আপনি দাবি করছেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে বিয়ন্ড ডাউট। অর্থাৎ এই ঘটনার সাথে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সরাসরি জড়িত। প্রত্যক্ষ সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ করা না যায়, তাহলে এই মামলাগুলোর কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে বলি যে এই মানুষটা, যেমন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, হত্যা মামলা। সাকিব আল হাসান ওই হত্যা মামলা যে সময় হয়, ওই সময়টাতে কানাডাতে উনি ক্রিকেট খেলতেছিলেন একটা ইয়েতে। তাহলে এখন আপনি বোঝেন যে হত্যা মামলার মতো যেই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, সেই রকম গায়েবী মামলাও হয়ে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। মানে পত্রিকার সম্পাদক, সিনেমার নায়ক, টেলিভিশনের গায়ক, এমন কেউ বাদ নাই, অথবা ভিখিরি। আপনি চেন্নাইতে ছিলেন, আপনার মাকে নিয়ে আপনি চেন্নাইতে হসপিটালে যখন ঘোরাফেরা করতেছেন, তখন বাংলাদেশে খুন খারাপি হচ্ছে, সেটার জন্য আপনার মামলা। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে 22 বছর লন্ডনে থাকি। এই 22 বছরের লন্ডনে থাকি, আমার ফ্যামিলির মানুষরা বাংলাদেশে থাকেন, তাদের জন্য একটি বাড়ি করেছিলাম। সেই বাড়িটিতেও এই দুর্বৃত্তরা হামলা করেছে, আক্রমণ করেছে। এখন দেখেন, কারো ক্ষতি বেশি হয়েছে, কারো কম হয়েছে, কিন্তু এই যে আক্রমণ, ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাদের চিৎকার, হাহাকার, তারা আওয়ামী লীগের কোনো বড় নেতা ছিলেন না, তারা কেউ এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, অথবা ইউনিয়ন লেভেলের একটা মেম্বারও ছিলেন না। তার মানে তারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক। আর আমি নিজেও গত 22 বছরের ভিতরে কখনো 1 মাস একটানা গিয়ে বাংলাদেশে থাকতে পারিনি। তার মানে সন্ত্রাস, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এর কোনো কিছুর সাথে কোনোভাবেই আমরা কোনোদিনও জড়িত ছিলাম না বা থাকার সম্ভাবনাও ছিল না। সেই জায়গায় আমাদের উপরেও যখন আক্রমণ হয়, তাহলে আপনি বুঝতে পারেন যে যারা বাংলাদেশে ছিল বা বিভিন্ন দায়িত্ব পালন করেছে, তাদের কি পরিমাণ নির্যাতন। এই যে জাস্টিস মানিক, তার কোনো রায়, তার কোনো কর্মকাণ্ড, তার কোনো কথাবার্তা যদি আপনি মনে করেন যে আইনে শাস্তিযোগ্য অপরাধ, আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন, তাকে শাস্তি দেন। তাকে আপনি রাস্তায় ধরে পিটাচ্ছেন। সুপ্রিম কোর্টের মতো একজন বিচারপতিকে আপনি মানে তার নাম ধরে ব্যঙ্গ করে কথা বলছেন। পুলিশ পহরায় তাকে যখন কোর্টে নিয়ে গেছে, সেখানে তাকে নির্মমভাবে প্রহার করেছে। তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না। বলছেন উনি বেঁচে আছেন, কিন্তু আসলে তার পরিবারের পক্ষ থেকে ইনি বেঁচে আছেন, উনাকে দেখা হয়েছে, এরকম কোনো তথ্য এখন আমরা জানি না আসলে উনি বেঁচে আছেন কিনা। তাহলে আপনি দেখেন যে কতটা মানে প্রতিশোধ পরায়ণ, আইনের নামে কি জঘন্যতম কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে। ডক্টর ইউনূসের একটা খায়েশ ছিল উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনি জানেন কিনা, 111 সরকার যখন আসে, তখন ডক্টর ইউনূস কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছিল, কিং পার্টি হতে চেয়েছিলেন। পরবর্তীতে কিন্তু 111 যারা কারিগর ছিল, তারা কিন্তু উনাকে সমর্থন দেননি। সমর্থন না দেওয়ার পরে
সংবাদ সম্মেলন করে উনি এইভাবে হাত দিয়ে কান ধরে মানুষের কাছে বলে গেছেন যে এই রাজনীতি আমার জন্য না, আমি রাজনীতি থেকে ইস্তেফা দিলাম, আমি আর জীবনে রাজনীতিতে ফিরে আসবো না। এটা কারো চাপে পড়ে নয়, কিন্তু তিনি স্বেচ্ছায় বলেছিলেন। পরবর্তীতে উনি এখন এই প্রধান উপদেষ্টা নামে অবৈধ সরকারের প্রধান হয়ে রাজনীতিতে কিন্তু আবার আসলেন। আপনি খেয়াল করে দেখবেন যে রাষ্ট্র মানেই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানে যদি রাজনীতিবিদ না থাকে, রাজনীতি না থাকে, তাহলে এটা রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশকে এখন যে পর্যায়ে রাখছে, এটা একদম অকার্যকর একটা রাষ্ট্র হিসাবে তারা অবৈধ দখলদার হিসেবে ক্ষমতা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি বলেছে। আপনি দেখেন এই গতকাল না পরশু যেন একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, এক বর্ণ ইংলিশ পর্যন্ত বলতে পারে না। আপনি দেখেন আজকে এই গ্লোবাল কনসেপ্টের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ইংলিশে কথা বলছে, চালাচালি হচ্ছে সবকিছু। দেখেন বেশিরভাগ পোস্ট ইংলিশে, কিন্তু এই সব উপদেষ্টা একটা জিনিস খেয়াল করেন, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। কোন ছাত্র বাংলাদেশের বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে বর্তমানে টেনে এনে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে 1971 সালে, 1969 সালে, 1952 সালে, 63 সালে। ছাত্রদের আন্দোলনের কিন্তু ঐতিহ্য আছে, আন্দোলন করতে পারে, কিন্তু কোনো আন্দোলন করেই কিন্তু ছাত্র মসনদে বসেন নাই। পৃথিবীর কোনো দেশে এখন বাংলাদেশের বাদ দিলেও 193টি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত আছে। আপনি আমাকে একটি রাষ্ট্রের নাম বলেন যে এই দেশে এরকম আন্দোলন করে ছাত্ররা ক্ষমতা দখল করে ফেলছে, ছাত্ররা যায় মানুষকে মারছে, এখানে যায় দখল করছে, ওখানে যায় দখল করছে, ওই আনসার বিদ্রোহ হবে, সেখানে যায় মানে পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে, পার্লামেন্টে যায় বিড়ি খাবে। হ্যাঁ, আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, এই গণভবনটি কার? বাংলাদেশের জনগণের। সেখান থেকে মুরগি থেকে, মাছ থেকে, চাল থেকে, ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয়?